এই পডকাস্টটি শুধু পড়ালেখার জন্য। কোনো ভুল পেলে ঠান্ডা মাথায় কমেন্ট করবেন। কৌতুক থাকতে পারে, কিন্তু বিষয়টা সিরিয়াস। অনেকদিন ধরেই তুমি পদোন্নতির পরীক্ষার জন্য আইন নিয়ে প্রস্তুতি নিচ্ছ। চলো, আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গল্প করতে করতে শিখি। এতে তোমার পড়া আরও সহজ হয়ে যাবে। সুমি, হঠাৎ করে যদি রাত 10টার পর বাইরে বের হওয়া মানা হয়ে যায় আর তুমি বের হলেই পুলিশ ধরে নিয়ে যায়, সেটাকে কি বলবে? ভূতের ভয় নাকি অন্য কিছু? স্যার, ভূতের ভয় তো নয়, মনে হয় সেটা সান্ধ্য আইন। ঠিক ধরেছ, কিন্তু সান্ধ্য আইন কাকে বলে জানো কি? হ্যাঁ স্যার, বিশেষ ক্ষমতা আইনের ২৪ ধারা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার সরকারের নিয়ন্ত্রণে একটি আদেশ জারি করেন। সেই আদেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ে লিখিত অনুমতি ছাড়া কোনো ব্যক্তি ঘরের বাইরে আসতে পারে না। এটাই সান্ধ্য আইন। যদি কেউ এই নির্দেশ ভাঙে, তাহলে ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। বাহ, চমৎকার বলেছ, একদম বইয়ের ভাষা মনে রেখেছ। এখন ভাবো তো, কেন সরকার এই আইন জারি করে? ধরো শহরে বড় ধরনের গণ্ডগোল হচ্ছে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, তখন কি এই আইন কাজে লাগতে পারে? হ্যাঁ স্যার, অবশ্যই কাজে লাগতে পারে। এমন পরিস্থিতিতে শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সান্ধ্য আইন খুবই জরুরি। একদম ঠিক। তো সান্ধ্য আইনটা সহজে মনে রাখার জন্য একটা মজার টিপস দেই। যখনই সান্ধ্য আইন শুনবে, ভাববে, আহারে, সূর্য ডুবলেই বাড়ির বাইরে নো এন্ট্রি। এটা মনে রাখলে দেখবে ২৪ ধারা আর বিশেষ ক্ষমতা আইন তোমার মনে থাকবে। কি, পারবে তো মনে রাখতে? স্যার, ভূতের ভয়টা কাজে লাগিয়ে অবশ্যই মনে রাখব। ভেরি গুড। তাহলে এবার বলো তো, বিশেষ ক্ষমতা আইনের ২৪ ধারা আর পিআরবির কোন বিধি সান্ধ্য আইনের সাথে জড়িত? স্যার, বিশেষ ক্ষমতা আইনের ২৪ ধারা সান্ধ্য আইনের সাথে জড়িত। সুমি, জীবনে কখনো ছোটখাটো অপরাধ করেছ? যেমন ধরো চুপি চুপি টিফিন বক্স থেকে বন্ধুর পছন্দের খাবার গায়েব করে দেওয়া? স্যার, আমি কি চোর নাকি? ওটা তো অপরাধ না, কিন্তু আসল অপরাধ কি সেটা জানি। বলো তাহলে, অপরাধ কি? প্রচলিত রীতিনীতির পরিপন্থী কাজকে সাধারণত অপরাধ বলা হয়। ফৌজদারি কার্যবিধি আইনের ৪(ণ) ধারা এবং পেনাল কোড আইনের ৪০ ধারা অনুযায়ী যে কাজ করা আইনত নিষিদ্ধ, সেটা ইচ্ছাকৃতভাবে বা সুস্থ মস্তিষ্কে করলে, অথবা যে কাজ করা আইনত কর্তব্য সেটা বেআইনিভাবে না করলে তাকে অপরাধ বলে। একদম পারফেক্ট, খুব সুন্দর করে বলেছ। তার মানে তুমি যদি ইচ্ছে করে লাল বাতি ক্রস করো, সেটাও কিন্তু অপরাধ। অপরাধ কয় প্রকার বলতে পারবে? অপরাধ ২ প্রকার: ক, ধর্তব্য বা আমলযোগ্য অথবা জামিনযোগ্য অপরাধ, এবং খ, অধর্তব্য বা আমলের অযোগ্য অথবা জামিনের অযোগ্য অপরাধ। বাহ, চমৎকার। অর্থাৎ অপরাধীদেরও দুটো ক্যাটাগরি আছে, তাই না? যারা সহজে জামিন পায় আর যারা পায় না। এটাকে মনে রাখতে তুমি ভাবো যে অপরাধীরা হয় ফ্রি বার্ড, মানে জামিনযোগ্য, অথবা খাঁচার পাখি, মানে জামিনের অযোগ্য। কেমন মজার তো স্যার, এতে সহজে মনে থাকবে। তাহলে এবার বলো, ফৌজদারি কার্যবিধি আইনের কোন কোন ধারা অপরাধের সংজ্ঞা দেয়? স্যার, ফৌজদারি কার্যবিধি আইনের ৪(ণ) ধারা এবং পেনাল কোড আইনের ৪০ ধারা। আচ্ছা সুমি, ধরো তোমার কোনো আত্মীয়কে পুলিশ ধরে নিয়ে গেল, তোমার প্রথম চিন্তা কি হবে? কিভাবে তাকে ছাড়া যায়, তাই না? সেই ছাড়ানোর আইনি প্রক্রিয়াকে কি বলে? জামিন। একদম ঠিক। তো জামিন কাকে বলে? যদিও এর কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। জামিন হল রাষ্ট্রের একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। সাধারণত গ্রেফতারকৃত বা আটককৃত ব্যক্তিকে আইনসঙ্গত হেফাজত থেকে নির্দিষ্ট নিয়মের মাধ্যমে মুক্তি দেওয়াকে জামিন বলে। আর বিস্তারিতভাবে? আদালত বা পুলিশ অফিসার কোনো অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে ও সময়ে আদালতে হাজির হওয়ার জন্য জামানতসহ বা জামানতবিহীন ব্যক্তিগত মুচলেখা সম্পাদন করার পর, অথবা জামিনদার কর্তৃক আদালতে হাজির করার দায়িত্ব গ্রহণ করার পর উক্ত আসামিকে পুলিশ হেফাজত বা কারাগার থেকে মুক্তি দিলে তাকে জামিন বলা হয়। ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯৬ ও ৪৯৭ ধারা এবং পিআরবি ৩৯৭ বিধিতে এ বিষয়ে বলা হয়েছে। অসাধারণ, বুঝিয়ে বলেছ একদম ঝরঝরে। মনে হচ্ছে তুমি একদিন জামিন এক্সপার্ট হবে। জামিনকে মনে রাখার জন্য এই টিপসটা কাজে লাগাতে পারো। জামিন মানে হলো সাময়িক মুক্তি,
যেন আসামি পায় হালকা প্রশান্তি। এবার বলো তো, ফৌজদারি কার্যবিধি আইনের কোন কোন ধারা জামিন সংক্রান্ত বিষয়ে আলোকপাত করে? স্যার, ফৌজদারি কার্যবিধি আইনের 496 ও 497 ধারা এবং পিআরবি 397 বিধি। সুমি, এখন আমরা শিখলাম জামিন কি, তাহলে জামিনযোগ্য অপরাধ কি? সব অপরাধেই কি জামিন পাওয়া যায়? না স্যার, ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 খ ধারা অনুযায়ী যে সকল অপরাধ ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলে জামিনযোগ্য বলে দেখানো হয়েছে অথবা যা বর্তমানে বলবৎ অন্য কোনো আইন দ্বারা জামিনযোগ্য বলে দেখানো হয়েছে তাকেই জামিনযোগ্য অপরাধ বলে। তার মানে কিছু অপরাধ আছে যেখানে তুমি সহজেই জামিন পাবে, যেমন ধরো মোবাইল ফোন চুরি বা কাউকে হালকা আঘাত করা। পুলিশ অফিসার যদি দেখেন যে তুমি জামানত দিতে রাজি আছো বা জামিনদার ছাড়া মুচলেকা দিতে প্রস্তুত, তাহলে তোমাকে ছেড়ে দিতে পারেন। এটা ফৌজদারি কার্যবিধি আইনের 170 ও 496 ধারায় বলা আছে। তাই মনে রাখবে, জামিনযোগ্য মানেই বেল বাজানো। পারবে মনে রাখতে? অবশ্যই স্যার, বেল বাজিয়েই মনে রাখব। আচ্ছা, তাহলে এবার বলো তো, একজন পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধি আইনের কোন কোন ধারা অনুযায়ী জামিনযোগ্য অপরাধে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জামিন দিতে পারেন? স্যার, ফৌজদারি কার্যবিধি আইনের 170 ও 496 ধারা অনুযায়ী। সুমি, এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন বড় কোনো ভুল করি তখন কি সহজেই ক্ষমা পাওয়া যায়? তেমনি কিছু বড় অপরাধ আছে যেখানে সহজে জামিন মেলে না। এগুলোকে কি বলে? জামিনের অযোগ্য অপরাধ স্যার। একদম ঠিক। তাহলে জামিনের অযোগ্য অপরাধ কাকে বলে? ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 খ ধারা অনুযায়ী জামিনের অযোগ্য অপরাধ বলতে কার্যবিধির 2য় তফসিলে যে অপরাধগুলো জামিনযোগ্য বলে দেখানো হয়নি এবং বর্তমানে বলবৎ অন্য কোনো আইনেও যে অপরাধগুলো জামিনযোগ্য হিসেবে ঘোষণা করা হয়নি সেই সকল অপরাধকে বোঝায়। ঠিক বলেছ। ধরো খুন বা ডাকাতির মতো গুরুতর অপরাধ। স্যার, তার মানে খুন বা ডাকাতি করলে জামিন পাওয়া যাবে না? সাধারণত না। পিআরবি 317 এবং ফৌজদারি কার্যবিধি আইনের 497 ধারা অনুযায়ী এই ধরনের অপরাধে জামিন সাধারণত মঞ্জুর করা হয় না। মানে যদি কোনো ব্যক্তি মারাত্মক অপরাধ করে থাকে? হ্যাঁ, বিশেষ করে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হওয়ার যুক্তিসঙ্গত কারণ থাকে। এটাকে মনে রাখতে, জামিনের অযোগ্য মানেই নো এন্ট্রি সাইন। স্যার, তাহলে তার ভুল হবে না, এই নো এন্ট্রি সাইনটা মনে রাখলেই হবে। এবার সুমি, বলো তো, যদি কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত হয়, তাহলে কোন পরিস্থিতিতে তাকে জামিন দেওয়া যায় না আর কোন ধারাগুলো এর সাথে সম্পর্কিত? স্যার, যদি বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ থাকে যে সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হতে পারে, তাহলে তাকে জামিন মঞ্জুর করা যায় না। এ সংক্রান্তে পিআরবি 317 এবং ফৌজদারি কার্যবিধি আইনের 497 ধারায় বলা হয়েছে। শুনি, তুমি কি কখনো গোয়েন্দা গল্প পড়েছ, যেখানে অপরাধী অপরাধ করার পর কিছু চিহ্ন রেখে যায়? সেই জায়গাটাকে পুলিশ কি বলে? ক্রাইম সিন স্যার। হ্যাঁ, ঠিক। তাহলে ক্রাইম সিন কাকে বলে? অপরাধী যে স্থানে ঘটনা ঘটায় বা অপরাধ সংগঠন করে সেই স্থানকে পুলিশি ভাষায় ঘটনাস্থল বলে। এক কথায়, অপরাধের ঘটনাস্থলে অপরাধের দৃশ্যাবলী ও বস্তু সাক্ষ্য থাকে বলে একে ক্রাইম সিন বলে। ঘটনাস্থল ও এর আশেপাশের স্থানকেও ক্রাইম সিন বোঝায়। খুব ভালো বলেছ। অপরাধী যত চতুরই হোক না কেন, সে কিছু না কিছু চিহ্ন বা আলামত রেখে যায়। হ্যাঁ স্যার, সিনেমার গোয়েন্দারাও তো তাই করে। একদম। আর এই কাজটা করেন অফিসার ইনচার্জ বা মামলার আইও। তারা পিআরবি 258 বিধি ও ফৌজদারি কার্যবিধি আইনের 156 ধারা অনুযায়ী ঘটনাস্থল পরিদর্শন করেন। তো সেখানে গিয়ে তারা কি করেন? প্রথমে একটি খসড়া মানচিত্র তৈরি করা হয়। এরপর পিআরবি 635 ও 638 বিধি অনুযায়ী দৃশ্যাবলী ও চিহ্নের ছবি তোলা হয়। তাহলে কি সবাই সেখানে ঢুকতে পারে? না না, লাল বা হলুদ ফিতা দিয়ে ঘটনাস্থল ঘিরে রাখা হয় আর প্রবেশপথও নির্দিষ্ট করে দেওয়া হয়। আর পুলিশ কেন থাকে? জনতাকে ঘটনাস্থলে প্রবেশ না দেওয়ার জন্য।
পিআরবি ১৪৫ বিধি মোতাবেক পুলিশ মোতায়েন করা হয়। এটাকে মনে রাখার জন্য ক্রাইম সিন মানে অপরাধের ঠিকানা। দারুণ স্যার, অপরাধের ঠিকানা মনে রাখলেই সব কটা ধারা মনে থাকবে। এবার বলো, ক্রাইম সিন পরিদর্শনে পুলিশ অফিসাররা কোন কোন আইন ও বিধির সাহায্য নেন? স্যার, পিআরবি ২৫৮ বিধি, ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৬ ধারা, পিআরবি ২৭৩ বিধি, পিআরবি ৩৩৫, ৬৩৮ এবং পিআরবি ১৪৫ বিধি। সুমি, ধরো তোমার প্রতিবেশীর রাত জেগে উচ্চ স্বরে গান বাজায় বা রাস্তা দখল করে দোকান বসিয়ে দিয়েছে। এতে তোমার বা অন্যদের খুব অসুবিধা হচ্ছে। এটাকে আইনের ভাষায় কি বলে? গণ উপদ্রব। একদম ঠিক। গণ উপদ্রব কাকে বলে? পেনাল কোড ২৬৮ ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি সর্বসাধারণের ব্যবহার্য স্থানে এমন কোনো কাজ করে বা বেআইনিভাবে কোনো কাজ করা থেকে বিরত থাকে, যার ফলে উক্ত স্থানের আশপাশে বসবাসকারী কোনো ব্যক্তির বা সম্পত্তি ব্যবহারকারীর বা জনসাধারণের কোনো সাধারণ ক্ষতি, বিপদ বা বিরক্তি সৃষ্টি করে বা করার সম্ভাবনা দেখা যায়, তাকে গণ উপদ্রব বা জনসাধারণের বিরক্তিকর কাজ বা পাবলিক নিউসেন্স বলা হয়। খুব ভালো বলেছ। এর মানে তুমি যদি এমন কিছু করো যা অন্যদের জীবনকে দুর্বিষহ করে তোলে, সেটা গণউপদ্রব। গণউপদ্রব অপসারণ বা প্রতিরোধের জন্য ফৌজদারি কার্যবিধি আইনের ১৩৩ ও ১৩৪ ধারায় ব্যবস্থা নেওয়া হয়। এটা আমলযোগ্য, জামিনযোগ্য এবং মীমাংসাযোগ্য অপরাধ। অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়। মনে রাখবে, গণউপদ্রব মানেই পাবলিকের মাথা ব্যথা। কি মনে থাকবে তো? অবশ্যই স্যার, পাবলিকের মাথা ব্যথা মনে রাখলেই পেনাল কোড ২৬৮ ধারা আর ফৌজদারি কার্যবিধি ১৩৩-৩৪ মনে থাকবে। বেশ, তাহলে সুমি, পেনাল কোডের কোন ধারা গণ উপদ্রবের সংজ্ঞা দেয় এবং গণ উপদ্রব অপসারণের জন্য ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারাগুলো ব্যবহার করা হয়? স্যার, পেনাল কোড ২৬৮ ধারা এবং ফৌজদারি কার্যবিধি আইনের ১৩৩ ও ৩৪ ধারা। সুমি, তুমি কি জানো পুলিশ অফিসাররা যখন কোনো রহস্য উদ্ঘাটন করতে বা চোরাই মাল খুঁজতে যায় তখন তারা কি করে? সিনেমার গোয়েন্দাদের মতো সবকিছু খুঁজে দেখে। এই খুঁজে দেখাকে কি বলে? অনুসন্ধান। একদম সঠিক। অনুসন্ধান কাকে বলে? যখন কোনো পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট থেকে নির্দেশিত পরোয়ানা নিয়ে বা পরোয়ানা ব্যতীত ফৌজদারি কার্যবিধি আইনের ১০২, ১০৩, ১৫৩, ১৬৫, ১৬৬ ধারা অনুযায়ী বা অন্য কোনো আইনে প্রদত্ত ক্ষমতা বলে চোরাই মাল, অপরাধজনক মালামাল বা দলিলপত্রাদি উদ্ধার বা অন্য কোনো অপরাধ সংগঠনের রহস্য বা তথ্য উদ্ঘাটনের জন্য যে তল্লাশি বা পরিদর্শন করা হয় তাকে অনুসন্ধান বলে। এ সংক্রান্তে পিআরবি ২৮০ বিধিতে বর্ণনা করা হয়েছে। চমৎকার, একদম নিখুঁত বর্ণনা। কিন্তু সহজ ভাষায় এর মানে কি? এর মানে হলো পুলিশ যখন কোনো সূত্র খুঁজতে বা প্রমাণ সংগ্রহ করতে যায়, যেমন চোরাই মোবাইল বা গুরুত্বপূর্ণ কাগজপত্র, তখন এই তল্লাশি বা পরিদর্শন করে। ও, তাহলে এটা তো অনেকটা গোয়েন্দাদের মতো, তাই না? একদম। আর এই কাজটা তারা শুধু পরোয়ানা নিয়েই করে না, মাঝে মাঝে পরোয়ানা ছাড়াও করতে পারে যদি আইন অনুমতি দেয়। পরোয়ানা ছাড়া? সেটা কিভাবে স্যার? ফৌজদারি কার্যবিধি আইনের ১০২, ১০৩, ১৫৩, ১৬৫, ১৬৬ ধারায় সেই ক্ষমতা দেওয়া আছে। আচ্ছা, তাহলে পিআরবি ২৮০ বিধিতে কি বলা আছে? সেখানে এই পুরো প্রক্রিয়াটি কিভাবে করতে হবে তার বিস্তারিত বর্ণনা আছে। এটা যেন একটা বড় ধাঁধার সমাধান করার মতো। অনুসন্ধান মানেই রহস্য উন্মোচন। দারুণ স্যার, অনুসন্ধান এই শব্দটাই যথেষ্ট। এইবার সুমি, বলতো, অনুসন্ধান পরিচালনার জন্য পুলিশ অফিসাররা ফৌজদারি কার্যবিধি আইনের কোন কোন ধারা ব্যবহার করেন এবং পিআরবির কোন বিধি এ সংক্রান্তে বর্ণনা করা হয়েছে? স্যার, ফৌজদারি কার্যবিধি আইনের ১০২, ১০৩, ১৫৩, ১৬৫, ১৬৬ ধারা ব্যবহার করেন এবং পিআরবি ২৮০ বিধিতে এ সংক্রান্তে বর্ণনা করা হয়েছে। সুমি, ধরো কোনো ব্যক্তি অস্বাভাবিকভাবে মারা গেল, তখন মৃত্যুর আসল কারণ জানার জন্য কি করা হয়? মৃত্যুদেহরাকে কি শুধু কবর দিয়ে দেওয়া হয়? না স্যার, ময়না তদন্ত করা হয়। হ্যাঁ, ঠিক। তাহলে ময়না তদন্ত রিপোর্ট কাকে বলে?
ফৌজদারি কার্যবিধি আইনের ১৭৪(৩) ধারা ও পিআরপি ৩০৬ বিধি অনুযায়ী যে সকল ক্ষেত্রে কোনো ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহের সৃষ্টি হয় বা তদন্তকারী অফিসার কোনো কারণে প্রয়োজন মনে করেন, তখন মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মৃত্যুদেহটি নিকটস্থ সিভিল সার্জন বা ক্ষমতাবান ডাক্তারের নিকট প্রেরণ করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা পূর্বক প্রেরিত লাশের মৃত্যুর কারণ সম্পর্কিত মতামত সম্বলিত রিপোর্টকে ময়নাতদন্ত রিপোর্ট বলে। একদম ঠিক। ময়নাতদন্ত রিপোর্ট পিফর্ম নম্বর 50 অনুযায়ী 3 কপি প্রস্তুত করা হয়। 1 কপি তদন্তকারী অফিসারের নিকট, 1 কপি সিভিল সার্জন ও পুলিশ সুপারের মাধ্যমে কোর্ট অফিসারের নিকট প্রেরণ করা হয় এবং অবশিষ্ট কপি ময়নাতদন্ত রেজিস্টারে সংরক্ষণ করা হয়। এটা মনে রাখার জন্য ময়নাতদন্ত মানেই মৃত্যুদেহের জবানবন্দি। এখন বলো তো, ময়নাতদন্ত রিপোর্ট প্রস্তুত করার জন্য ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারা এবং পিআরবির কোন বিধি ব্যবহার করা হয়? অবশ্যই স্যার, ফৌজদারি কার্যবিধি আইনের ১৭৪(৩) ধারা এবং পিআরবি ৩০৬ বিধি। অ্যাকচুয়ালি তুমি কি জানো, পুলিশ একজন আসামিকে ২৪ ঘন্টার বেশি আটক রাখতে পারে না, তাই না? কিন্তু যদি আরও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা দরকার হয়, তখন কি করা হয়? পুলিশ রিমান্ড স্যার। হ্যাঁ, একদম ঠিক। তো পুলিশ রিমান্ড কাকে বলে? ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৭ ও পিআরবি ৩২৪ বিধি অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করার পর ফৌজদারি কার্যবিধি আইনের ৬১ ধারা অনুসারে পুলিশ কোনো আসামিকে ২৪ ঘণ্টার অধিক সময় আটক রাখতে পারে না। তবে যদি তদন্তকারী অফিসার মনে করেন যে উক্ত আসামিকে জিজ্ঞাসাবাদ করে চোরাইমাল উদ্ধার, মামলা সংশ্লিষ্ট তথ্য উদ্ঘাটন ও অন্য আসামি শনাক্তকরণ করা যাবে, সেই ক্ষেত্রে তদন্তকারী অফিসার প্রয়োজনীয় ফরওয়ার্ডিং সহ ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন প্রেরণ করার পর অভিযুক্ত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের আদেশে পুনরায় পুলিশের হেফাজতে নেওয়ার প্রক্রিয়াকে রিমান্ড বা পুলিশ রিমান্ড বলা হয়। চমৎকার, একদম নিখুঁত বর্ণনা। তুমি তো সব ধারাই মুখস্থ করে ফেলেছ। স্যার, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, কেন ২৪ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করা যায় না? খুব ভালো প্রশ্ন। এটা একজন নাগরিকের অধিকার। তবে অনেক সময় অপরাধের রহস্য উদ্ঘাটন করতে আরও বেশি সময় প্রয়োজন হয়। যেমন ধরো, চোরাইমাল উদ্ধার করা, মামলার গোপন তথ্য বের করা বা অন্য আসামিদের খুঁজে বের করা। আর এই বাড়তি সময় নেওয়ার প্রক্রিয়াটাই কি রিমান্ড? হ্যাঁ, তদন্তকারী অফিসারকে তখন ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হয়। ম্যাজিস্ট্রেটই সিদ্ধান্ত নেন রিমান্ড মঞ্জুর করবেন কিনা। আর রিমান্ডের সময়কাল কি নির্দিষ্ট? অবশ্যই। একই মামলায় রিমান্ডের আদেশ বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ ১৫ দিনের বেশি হবে না। মনে রাখবে, পুলিশ রিমান্ড মানে সময়ের আবেদন। সময়ের আবেদন, এটা মনে রাখলেই ১৬৭ আর ৩২৪ আর ভুল হবে না। এবার বলো, পুলিশ রিমান্ডের জন্য কোন কোন আইন ও বিধি প্রযোজ্য? স্যার, ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৭ ধারা এবং পিআরবি ৩২৪ বিধি। তোমার উন্নতি তো চোখে পড়ার মতো। মনে হচ্ছে এইবার তুমি পরীক্ষা শুধু পাশ করবে না, বরং একদম উড়িয়ে দেবে। কিন্তু আসল মজা তো এখন শুরু হবে। এবার আমরা একটা কুইজ খেলব। এতে তোমার মেধার আসল পরীক্ষা হয়ে যাবে। সুমি, প্রস্তুত তো কুইজের জন্য? হ্যাঁ স্যার। প্রথম প্রশ্ন, সান্ধ্য আইন কোন বিশেষ ক্ষমতা আইনের ধারা অনুযায়ী জারি করা হয় এবং এর শাস্তি কি? স্যার, বিশেষ ক্ষমতা আইনের ২৪ ধারা অনুযায়ী জারি করা হয়। এর শাস্তি হল ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। অসাধারণ, একদম নিখুঁত উত্তর। পরের প্রশ্ন, অপরাধ কয় প্রকার ও কি কি, এবং এদের সংজ্ঞার জন্য কোন ধারাগুলো দেখব? অপরাধ ২ প্রকার, ধর্তব্য বা আমলযোগ্য এবং অধর্তব্য বা আমলের অযোগ্য। ফৌজদারি কার্যবিধি আইনের ৪ মূর্ধন্য ধারা এবং পেনাল কোড আইনের ৪০ ধারা এদের সংজ্ঞা দেয়। চমৎকার, তুমি তো দেখছি সব মনে রেখেছ। তৃতীয় প্রশ্ন, জামিনের সুনির্দিষ্ট সংজ্ঞা না থাকলেও ফৌজদারি কার্যবিধি আইনের কোন কোন ধারা এবং পিআরবির কোন বিধি জামিন সংক্রান্তে আলোচনা করে? স্যার, ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯৬ আর ৪৯৭ ধারা এবং পিআরবি ৩৯৭ বিধি। খুব ভালো। এবার একটু কঠিন প্রশ্ন, জামিনযোগ্য অপরাধে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ অফিসার কোন কোন ধারা অনুযায়ী জামিন দিতে পারেন? স্যার, ফৌজদারি কার্যবিধি আইনের ১৭০ আর ৪৯৬ ধারা অনুযায়ী। বাহ, এই কঠিন প্রশ্নটাও তুমি পেরে গেলে। এবার পঞ্চম প্রশ্ন, জামিনের অযোগ্য অপরাধ বলতে ফৌজদারি কার্যবিধির কোন ধারাকে বোঝায় এবং কোন ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায় না?
স্যার, ফৌজদারি কার্যবিধি আইনের ৪(১) খ ধারা অনুযায়ী জামিনের অযোগ্য অপরাধ বোঝায় যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হওয়ার যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে জামিন মঞ্জুর করা যায় না। অসাধারণ উত্তর। ষষ্ঠ প্রশ্ন, ক্রাইম সিন পরিদর্শনে পুলিশ অফিসাররা কোন কোন আইন ও বিধির সাহায্য নেন? স্যার, পিআরবি 258 বিধি, ফৌজদারি কার্যবিধি আইনের 156 বিধি, পিআরবি 273 বিধি, পিআরবি 635, 638 এবং পিআরবি 145 বিধি। তুমি তো দেখছি গোয়েন্দার থেকেও বেশি জানো। সপ্তম প্রশ্ন, পেনাল কোডের কোন ধারা গণ উপদ্রবের সংজ্ঞা দেয় এবং গণ উপদ্রব অপসারণের জন্য ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারাগুলো ব্যবহার করা হয়? স্যার, পেনাল কোড 268 ধারা এবং ফৌজদারি কার্যবিধি আইনের 133 ও 134 ধারা। একদম ঠিক। অষ্টম প্রশ্ন, অনুসন্ধান পরিচালনার জন্য পুলিশ অফিসাররা ফৌজদারি কার্যবিধি আইনের কোন কোন ধারা এবং পিআরবির কোন বিধি এ সংক্রান্তে বর্ণনা করেছেন? স্যার, ফৌজদারি কার্যবিধি আইনের 102, 103, 153, 165, 166 ধারা এবং পিআরবি 280 বিধি। চমৎকার। নবম প্রশ্ন, ময়না তদন্ত রিপোর্ট প্রস্তুত করার জন্য ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারা এবং পিআরবির কোন বিধি ব্যবহার করা হয়? স্যার, ফৌজদারি কার্যবিধি আইনের 174 3 ধারা এবং পিআরবি 306 বিধি। শেষ প্রশ্ন, পুলিশ রিমান্ডের জন্য কোন কোন আইন ও বিধি প্রযোজ্য এবং রিমান্ডের আদেশ একই মামলায় সর্বোচ্চ কতদিনের অধিক হবে না? স্যার, ফৌজদারি কার্যবিধি আইনের 167 ধারা এবং পিআরবি 324 বিধি প্রযোজ্য। রিমান্ডের আদেশ একই মামলায় সর্বোচ্চ 15 দিনের অধিক হবে না। অসাধারণ। তুমি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ। মনে হচ্ছে এইবার তোমার পদোন্নতি কেউ আটকাতে পারবে না। আজকের আলোচনা যদি উপকারে আসে তাহলে আপনার বন্ধুর সাথেও শেয়ার করুন আর পড়তে থাকুন মন দিয়ে, কারণ আইন শুধু পাশ করার জন্য নয়, ন্যায়ের জন্য।